এই পিচ্চি এইদিকে আয়, আজকে তোর আর আমার বাসর রাত। তোর সাথে আজকে আমি বাসর করব। প্লিজ আপু, আমাকে কিছু করবেন না। আমি এমনিতেই সিনিয়র মেয়েদেরকে ভয় পাই, আর আপনাকে তো আরও আগে ভয় পাই। আপনি রুমে এসে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার ঠোঁটের উপর নির্যাতন করেছেন। আমি আপনার সাথে থাকবো না। তুই যদি এখন আমার কাছে না আসিস তাহলে আমি আবারও তোর ওটার উপর নির্যাতন করব এবং তোর ওটার উপর নির্যাতন করব। আপনি তো একটা লুচু মেয়ে, আমি আপনার সাথে থাকবো না। আম্মু গো, আব্বু গো, আপু গো, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও। এই মেয়ে আমার টুনটুনি ধরে টানাটানি করতেছে গো। এই, তুই চুপ করবি এখন নাকি আমাকে করতে হবে? আমি উঠলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। 3 গোনার সাথে সাথে আমার কাছে আসবি, না হলে কিন্তু আমি আবারও তোর উপর নির্যাতন শুরু করব। গুনতে হবে না, গুনতে হবে না, আমি আসতেছি। আমাকে প্রমিস করেন আপনি আমার কিছু করবেন না, তাহলে আমি আপনার কাছে যাব। আচ্ছা যা, প্রমিস করলাম তোকে আমি কিছুই করব না। এখন তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। সাগর ভয়ে ভয়ে নীলার কাছে যেতে নীলা সাগরের 2 হাত ধরে টান মেরে তার বুকের সাথে জড়িয়ে ধরল সাগরকে। এদিকে সাগর একটুও নড়াচড়া করতে পারতেছে না। বেশ কিছুক্ষণ নীলা তার বুকের সাথে চেপে ধরে রেখে সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, এখন আমাকে আদর করবি? আদর না করলে আমি তোকে সারা রাত ঘুমাতে দেব না। আদর করে কিভাবে এটা তো আমি জানি না। আপনি আমাকে শিখিয়ে দেন, তাহলে আমি আদর করতে পারবো আপনাকে। ঠিক আছে, কাছে আয়, আমি শিখিয়ে দিতেছি। সাগর কাছে যেতেই একটা নীলা সাগরের প্যান্টটা এক টানে খুলে ফেলল। এদিকে সাগর লজ্জায় তার হাত দুটো দিয়ে টুনটুনি ঢেকে ফেলেছে। এটা দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তোর ওটা ঢেকে ফেলছিস কেন? এটাতে এখন আমার ভবিষ্যৎ। হাত সরা, তোর ওটা দেখি। না, আমি হাত সরাবো না। আপনি একটা লুচু মেয়ে, আপনার সাথে আমি থাকবো না। আপনি খুব খারাপ। আমার সাথেই তোকে থাকতে হবে সারা জীবন, আর আমাকে আদর করতে হবে। এই বলে নীলা তার জামা কাপড় খুলে ফেলল। এটা দেখে সাগর উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। সাগরকে এইভাবে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থেকে দেখে নীলা বলতে লাগলো, রে, সোজা হয়ে আমার দিকে তাড়াতাড়ি তাকা, না হলে কিন্তু এই ছুরিটা দিয়ে তোর ওটা কেটে ফেলবো। নীলার মুখে এমন কথা শুনে সাগর তাড়াতাড়ি করে নীলার দিকে ফিরল। চোখ থেকে হাত সরাতেই সাগর হা করে তাকিয়ে রইল নীলার দিকে। সাগরকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলতে লাগলো, এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে দেখবি নাকি আদর করবি আর খাবি? ছি ছি, আপনি এসব কি বলতেছেন? আমি আপনাকে আদর করব কিভাবে? আপনি আমার সিনিয়র, আমি আপনাকে আদর করতে পারবো না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি কালকে সকালেই থানায় গিয়ে আপনার নামে এবং আপনার পরিবারের নামে মামলা করে আসব, আর বলবো আমার মতো একটা নাবালক শিশুকে জোর করে বিয়ে করেছে। আচ্ছা, কালকে যখন তুই যাবি থানায় তখন আমাকে না হয় নিয়ে যাস, আমিও যাব তোর সাথে। আমিও বলবো তুই আমাকে বিয়ে করেছিস এবং ধর্ষণ করেছিস। তখন আমাকে না ধরে উল্টো তোকে ধরবে, কারণ ধর্ষণের মামলায় সবাই অপরাধী, হোক ছোট আর বড়, বুঝতে পারছিস? সাগর কোনো কথা বলতেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এটা দেখে নীলা আবারও সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, এভাবে দাঁড়িয়ে শুধু দেখে যাবি নাকি আদর করবি? আদর কিভাবে করে আমি তো জানি না। এটা বলতেই নীলা সাগরকে টান মেরে শুয়ে দিল বিছানায়। এদিকে নীলা আস্তে আস্তে করে সাগরের ঠোঁটে, মুখে, গালে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এদিকে সাগর বিরক্ত হয়ে নীলার এসব অত্যাচার সহ্য করতেছে। বেশ কিছুক্ষণ পর নীলা সাগরের টুনটুনিতে হাত দিতেই সাগর লাফ দিয়ে উঠে বসে পড়ল আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি আমার টুনটুনিতে হাত দিতেছেন কেন? এটাতে হাত দিয়েন না প্লিজ। এটা আমার ধন সম্পদ, এটা আমার গার্লফ্রেন্ডের ভবিষ্যৎ। আমার গার্লফ্রেন্ড বলেছে এটা যাতে অন্য কেউ না ধরে। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের মায়েরে বাপ, এখন থেকে এটা আমার ভবিষ্যৎ। এটা আমি যা ইচ্ছা তাই করব। চুপচাপ শুয়ে থাক, না হলে কিন্তু এই ছুরিটা দিয়ে তোর ওটা কেটে ফেলবো নাড়াচাড়া করলে। সাগর আবারও শুয়ে পড়ল। এদিকে নীলা আস্তে আস্তে করে সাগরকে আদর করতে লাগলো। প্রায় 2 ঘন্টা আদর করার পর নীলা ক্লান্ত হয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, এখন বুঝেছিস কিভাবে আদর করে নাকি বুঝিস নাই? না বুঝলে বল, 2টা চড় মেরে বুঝিয়ে দিতেছি। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি আর এখন আপনাকে আদর করতে পারবো না। আপনি খুব খারাপ। আপনি আমার কি অবস্থা করেছেন একবার দেখেছেন? আমি আপনার সাথে থাকবো না। সাগর, এখন যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে।
যেটা বলতেছি চুপচাপ সেটা কর। এখন আমাকে আদর করবি, তাড়াতাড়ি আদর শুরু কর। সাগর আবারও আদর শুরু করে দিল নীলাকে। প্রায় আরও 2 ঘন্টা আদর করার পর সাগর ক্লান্ত হয়ে নীলার বুকের উপরে শুয়ে পড়ল আর বলতে লাগলো, নীলা, আমি আর পারবো না আদর করতে। প্লিজ আমাকে আর জোর করো না। ঠিক আছে, তোকে আর জোর করব না। এখন তুই আমার বুকের উপর ঘুমা। আমি কারো বুকের উপর ঘুমাতে পারি না, আমি বালিশে ঘুমাবো। আর কাল থেকে তো আমি আপনার থেকে 10 হাত দূরে থাকবো। সব সময় রাতে তো আরও বেশি দূরে থাকবো, যাতে আপনি আমার সাথে আর এরকম না করতে পারেন। কালকেরটা কালকে দেখা যাবে। এখন চুপচাপ আমার বুকের উপর শুয়ে ঘুমাবি, এটাই আমার শেষ কথা। সাগর বুঝতে পারছে এই মেয়ের সাথে বেশি কথা বলে কাজ হবে না। সাগর নীলার বুকের উপর শুয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 6টা। নীলা ঘুম থেকে উঠে দেখে সাগর এখনও তার বুকের উপরে ঘুমাচ্ছে। দুজনের শরীরে এক টুকরো সুতাও নেই। এটা দেখে নীলা কিছুটা লজ্জা পেয়ে মনে মনে বলতে লাগলো, এসব কি করলাম আমি? অবশেষে কিনা আমি একটা পিচ্চি ছেলের সাথে বাসর করলাম। এই ছেলেটা রোমান্টিক বলতে কিছুই বোঝে না। আল্লাহ ভালো জানে আজকে এই ছেলেটা কি করে সবার সামনে যদি বলে দেয় আমি তার সাথে জোর করে এসব করেছি, তাহলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। এসব ভাবলে চলবে না। এই ছেলেকে কিছু একটা করতে হবে, না হলে এই ছেলে সবাইকে বলে দিবে। এইসব ভাবতে ভাবতে নীলা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল সাগর ঘুম থেকে উঠে গেছে। সাগরকে দেখে নীলা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যা, ফ্রেশ হয়ে আয়। আর একটা কথা, আমি নিচে যাইতেছি। রাতে যা কিছু হয়েছে যদি কিছু বলিস তাহলে তোর খবর আছে। আমি সবাইকে বলে দিব আপনি যে আমার সাথে করেছেন। আপনি খুব খারাপ, আপনি আমার টুনটুনি খেয়ে ফেলেছেন। সাগরের মুখে এমন কথা শুনতেই নীলা হাসতে লাগলো আর সাগরের গালে ঠাস করে 2টা চর মেরে বলতে লাগলো, ওরে বলো, তোকে কিভাবে যে বোঝাই বিয়ের পর এসব করতে হয় না। ওরে বলদ, তোকে কিভাবে বোঝাই বিয়ের পর এসব করতে হয় না, করলে বেবি হবে কি করে? আর শোন, তুই যেহেতু বলে দিবি তাহলে এই ছুরিটা দিয়ে তোর ওটা একবার কেটে ফেলি। ওটা কেটে ফেললে তো তুই আর বাবার ডাক শুনতে পারবি না, অন্য কাউকে বিয়ে করলেও। প্লিজ আপু, এমন করবেন না। আমি না আপনার ছোট ভাইয়ের মতো। আমার সাথে এমন করলে তো আল্লাহ পাপ দিবে। এই কুত্তা, তুই আমার ছোট ভাই তাই না? তুই তো আমার বর, কালকে বিয়ে করেছি, তোর মনে নেই? আমাকে বউ বলে ডাক, না হলে কিন্তু চর খাবি। না, আমি আপনাকে বউ বলে ডাকতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডকে আমি বউ বলে ডাকবো? তোর গার্লফ্রেন্ড মারাচ্ছি আমি, দাঁড়া তুই। নীলার এমন রাগী মেজাজ দেখে সাগর এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে নীলা সাগরকে আর কিছু না বলে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। নীলাকে দেখে সাগরের বড় বোন বলতে লাগলো, ভাবি, আমার ছোট্ট ভাইকে সব কিছু শিখিয়ে দিয়েছেন তো, নাকি আবার নিচে এসে বলে দিবে সব কিছু সবাইকে? কালকে রাতে কি কি করেছেন ওইসব? আমি জানি না তোমার ভাই কি করবে, তবে তোমার ভাইকে নিয়ে সন্দেহ হচ্ছে। বলেও দিতে পারে, আবার না বলেও দিতে পারে। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার ভাইকে একটু বোঝাও, না হলে কিন্তু আমার মান সম্মান সব শেষ করে দেবে তোমার ভাই। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাগরকে বুঝিয়ে বলতেছি। আপনি তাহলে থাকেন এখানে, আমি আসতেছি সাগরের রুম থেকে দেখি পিচ্চিটা কি করে। এই বলে মাইশা চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর মাত্র গোসল করে এসেছে। মাইশাকে দেখে সাগর কান্না কান্না ভাব নিয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তোমরা আমার এত বড় সর্বনাশ করেছো। ওই বজ্জাত মেয়ে কালকে রাতে আমাকে মনে অত্যাচার করেছে। আমি ওই মেয়ের সাথে থাকবো না। আমি আজকেই বাড়ি থেকে চলে যাব। আরে পাগল ছেলে, তোর ভালোর জন্যই তো ওই মেয়েকে নিয়ে এসেছি। প্রতিদিন রাতে তো চিল্লাচিল্লি করিস, বিয়ে করবি বিয়ে করবি। আম্মুর সামনে এখন দেখ বিয়ে করিয়ে দিয়েছে, এখন কেন তুই এসব বলতেছিস? আমি কি এর আগে জানতাম এই দজ্জাল মেয়ে এরকম করবে আমার সাথে? আমি তো বলেছিলাম আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব, কিন্তু তোমরা তো আমার সাথে এই দজ্জাল মেয়েকে বিয়ে দিয়ে দিছো। উঠতে বসতে আমার গালে ঠাস করে চড় মারে, আবার লিপ কিস করে ঠোঁটে কামড় মারে। আমি থাকবো না এই মেয়ের সাথে। সাগর, যেহেতু বিয়ে করে ফেলেছিস, সো এই মেয়ের সাথেই থাকতে হবে তোকে। এই মেয়ের সাথে না থাকলে তোর কপালে হয়তো শনি লেখা আছে। জানিস, ওই তো এই মেয়ে কালকে রাতে তোর কি অবস্থা করেছে। যদি বলিস এই মেয়ের সাথে থাকবি না, তাহলে তোর কি অবস্থা করবে তুই নিজেও বলতে পারবি না। আরেকটা কথা,
কালকে রাতে যা যা হয়েছে তুই কিছু বলবি না কিন্তু কাউকে, বললে সবাই তোকে শরম দিবে। আমি সবাইকে বলে দিব তোমরা আমার সাথে অন্যায় করতেছো, তোমরা আমাকে নির্যাতন করতেছো। আমি খাওয়া দাওয়া করে এরপর থানায় যাব তোমাদের নামে মামলা করতে। ঠিক আছে, তুই থানায় যা, আমি তোর দুলাভাইকে ফোন দিয়ে বলে দিতেছি যাতে তোকে জেলের ভিতর আটকে রাখে। তখন তুই বুঝতে পারবি, যখন তোকে একটা আটার রুটি দিবে আর পানি দিবে শুধু। ওইগুলি খেয়ে আমি থাকতে পারবো, তবুও আমি এই অত্যাচারী মেয়ের সাথে থাকবো না। আমি নিচে গেলাম, তুমিও নিচে আসো। এই বলে সাগর চলে গেল নিচে। সাগরকে দেখে তার চাচাতো বোন স্নেহা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার সাগর, কালকে বাসরাত কেমন কাটলো তোর? শুনলাম তুই নাকি অনেক কান্না করছিস। অনেক কান্না করেছি। তোরা সবাই আমাকে ওই দজ্জাল মেয়ের সাথে বিয়ে দিয়েছিস। ওই মেয়ে আমাকে সব সময় মারধর করে, এর জন্য আমি আজকে থানায় যাব। তুই থানায় যা আর মন চাইলে উগান্ডায় যা, তাতে আমাদের কোনো যায় আসে না। থানায় গেলে উল্টো তোকে জেলের ভিতর বন্দি করে রাখবে। আমাকে জেলের ভিতর বন্দি করে রাখলে রাখুক, তবু আমি তোদের নামে মামলা করে আসব। তোরা আমার জীবনটা বরবাদ করে দিয়েছিস। এই বলে সাগর খাবার টেবিলে বসে পড়ল। সাগরের পাশে বসে আছে নীলা। নীলাকে দেখে সাগর কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো। আপনি আমার পাশে এসে বসেছেন কেন? আশেপাশে তো আরো অনেক চেয়ার খালি ছিল, ওইগুলোতে বসতে পারতেন। স্বামীর পাশে বসে খাবার খাওয়া সুন্নত, আর তুই খাওয়া দাওয়া করে সোজা রুমে যাবি। যদি বাইরের দিকে একবার এগিয়েছিস তাহলে তোর হাত পা ভেঙে গুরু গুরু করে রেখে দেব। আমাকে ভয় দেখালে চলবে না। আমি যে করেই হোক থানায় যাব, আপনার নামে 2টা মামলা করব। আপনি আমাকে সারা রাত অত্যাচার করেছেন। আম্মু, এই মেয়েটা কালকে রাতে আমার ঠোঁট কামড় মেরে খেয়ে ফেলেছে। এই দেখো আমার ঠোঁট কেটে গেছে। আরও অনেক কিছু করেছে, আমি বলতেছি একটা একটা করে। সাগরের আম্মু, নায়কের আম্মু। এই বাদর ছেলে, চুপ! একটা কথা বললে তোর কান ছিঁড়ে ফেলবো। প্রতিদিন রাতে যখন চিল্লাচিল্লি করতে তখন মনে ছিল না বিয়ে করলে কত জ্বালা? এখন কেন এসব বলতেছিস? চুপচাপ খাবার খেয়ে রুমে যা। নীলা, তুমিও খাবার খেয়ে সাগরকে নিয়ে রুমে যাও। ঠিক আছে আম্মু, যাইতেছি। এই বলে নীলা খাওয়া দাওয়া করে সাগরকে নিয়ে চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো। কি যেন বলেছিলি তুই? থানায় গিয়ে আমার নামে মামলা করবি, তাই না? এখন দেখ তোর কি অবস্থা করি আমি। অনেক বেশি বার বেড়েছিস, ছোট হয়েছিস তো কি হয়েছে? তোকে কিছু করতে পারবো না এটা ভাবিস না। এই বলে নীলা আবারও সাগরের উপরে উঠে তার ঠোঁট ছোড়া নীলার দখল করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর নীলা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। কি রে, আমার আদর ভালো লাগে নাকি? ভালো না লাগলে বলতে পারিস, আমি অন্য ব্যবস্থা করব। থু, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হয়। আপনার সাথে থাকাটাই অনেক কষ্টকর। আমি আপনার সাথে থাকবো না। আপনি প্লিজ আমার উপর আর নির্যাতন করবেন না। আমাকে আমার মতো থাকতে দেন। অবশ্যই থাকতে দেব। আমি যা যা বলবো তা তা যদি করতে পারিস তাহলে আমি তোকে থাকতে দেব। এখন বল, করতে পারবি নাকি না? আর হ্যাঁ, অবশ্যই করতে পারবো। বলেন কি করতে হবে। তবে একটা কথা, আপনাকে আদর করার কথা বলবেন না, তাহলে আমি করতে পারবো না। না, আদর করতে হবে না। আমাকে প্রতি রাতে জড়িয়ে ধরে ঘুমাতে হবে এবং কিস করতে হবে, লিপ কিস আমার ঠোঁটে। যদি পারিস তাহলে আমি তোকে কিছু বলবো না এবং কিছু করব না। অন্য কিছু তো আর করতে হবে না। আমি রাজি আছি। এখন তাহলে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই বাহিরে। আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ছেড়ে দিতে পারি, আগে লিপ কিস করবি 10 মিনিট, তাহলে ছেড়ে দিব। এটা বলতেই সাগর চট করে নীলার ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর নীলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। 10 মিনিট হয়ে গেছে, এখন তাহলে আমি যাই। আর একটা কথা, আপনার শরীর থেকে অন্য রকম একটা ঘ্রাণ বের হয়। আমাকে কেমন যেন আপনার প্রতি আকর্ষণ করে। এইটাই তো চেয়েছিলাম, তুই যাতে আমার প্রতি অনেক আকর্ষণ বাড়ে। এর জন্যই তো তোর কাছে সব সময় থাকতে চাই, কিন্তু তুই তো বুঝিস না। যা তাহলে এখন তোর গার্লফ্রেন্ডের কাছে। সাগর কোনো কিছু না বলে একবার নীলার দিকে তাকিয়ে চলে আসলো নিচে। সাগরকে দেখে দাঁড়িয়ে তার বোন মাইশা বলতে লাগলো। কিরে সাগর, এখন কোথায় যাইতেছিস? যা ভাবির সাথে গিয়ে আড্ডা দে, এখন বাইরে যাইতে হবে না। এখন আমি বাহিরে যাব। তোমার ভাবি আমাকে অনুমতি দিয়েছে বাহিরে যাওয়ার জন্য, এর জন্য আমি বাহিরে
যাইতেছি। এই বলে সাগর চলে আসলো বাইরে। পকেট থেকে ফোনটা বের করে তার গার্লফ্রেন্ড মারিয়াকে ফোন দিল। ওপাশ থেকে মারিয়া কলটা রিসিভ করে বলতে লাগলো, আমাকে ফোন দিয়েছিস কেন? তুই না বিয়ে করেছিস? যা, তোর বউয়ের সাথে গিয়ে রাত কাটা। আমার সাথে কথা বলতে হবে না, তোর সাথে ব্রেকআপ। তুই আর কোনো দিনও আমাকে ফোন দিবি না এবং মেসেজও করবি না। যদি মেসেজ করিস তাহলে আমি আমার বয়ফ্রেন্ড আকাশকে বলে দিব। তার মানে তুই আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য জনের সাথে রিলেশনে গেছিস, তাই না? ঠিক আছে, তোকে দেখিয়ে দিব আমি আমার বউকে কতটুকু ভালোবাসতে পারি। রাখলাম এখন, বাই। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ফোন দিল তার বন্ধু মাসুদকে। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে মাসুদ ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আরে আমাদের নতুন জামাই এসেছে, সবাই তাকে বরণ করে নাও। আসো আসো জামাই বাবু আসো, তোমায় বরণ করে নিতেছি। শালা চুপ করবি? এখন তাড়াতাড়ি চলে আয় নদীর পাড়ে, আমি ওই দিকে যাইতেছি। 10 মিনিটের মধ্যে চলে আসবি সবাইকে নিয়ে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নদীর পাড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা বসে আছে। তাদের মাঝে গিয়ে বসে পড়ে সাগর। বলতে লাগলো, জোর করে তো বিয়েটা করিয়ে দিয়েছে, এখন ওই দজ্জাল মেয়েটার কাছ থেকে রক্ষা পাই কি করে? ওই মেয়েটা যেভাবে আমার উপর অত্যাচার শুরু করেছে, তোরা কিছু আইডিয়া দে। শালা বিয়ে করেছিস ভালো কথা, বউয়ের সাথে ভালো ব্যবহার করবি, সুখে থাকবি। তা না করে তুই তোর গার্লফ্রেন্ডের পেছনে পড়ে আছিস। এইসব বাদ দিয়ে তোর বউকে ভালোবাস, দেখবি তোর বউ তোকে অনেক সুখে রাখবে। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? আর বলিস না, এত প্যারা দেয়, থাকবো কি করে বলতো? ভাবছিলাম বিয়ে করলে একটু শান্তিতে থাকবো, বউয়ের আদর সেবা যত্ন পাবো, কিন্তু বাসর রাতে যা করেছে তা তো ভুলার মতো না। মামা, বাসর রাতে কি হয়েছে রে? আমাদের একটু বল প্লিজ, অনেক শুনতে ইচ্ছে করতেছে। তোদের বাসরাত কেমন কেটেছে? যদি ভালো কেটে থাকে তাহলে আমিও সিনিয়র মেয়ে বিয়ে করব। ভাই, আমি একবার ভুল করেছি সিনিয়র মেয়ে বিয়ে করে, কিন্তু তোদেরকে বিয়ে করতে দিব না। তবে সিনিয়র মেয়ে বিয়ে করলে আদর যত্ন একটু বেশি পাবি, এটাই আর কি। ভুলেও কিন্তু সিনিয়র মেয়ে বিয়ে করিস না। ঠিক আছে, সিনিয়র মেয়ে বিয়ে করব না, তবে নিজু বাপুকে বিয়ে করলে কোনো সমস্যা নেই। উনি আমার থেকে 2 বছরের সিনিয়র। শালা, আমি তোদের বলতেছি না সিনিয়র মেয়ে বিয়ে করবি না, তাহলে সিনিয়র মেয়ের পিছনে পড়ে আছিস কেন? আরে শালা, আমি তো নিজুম আপুকে আরও আগে থেকেই পছন্দ করি, আর নিজুম আপু আমাকে পছন্দ করে। এর জন্যই তো বললাম নিজুম আপুকে বিয়ে করব আমি। ভাই, তোদের যা ইচ্ছা তাই কর, আমার কোনো আপত্তি নেই। পরে যখন বাস খাবি তখন আমাকে বলিস না। আর আমি এখন থানায় যাব, আমার বউয়ের নামে মামলা করব, সে আমাকে অনেক অত্যাচার করেছে। জেল ভাই তুই থানায় গেলে দেখ, তোকেই আবার জেলে ভরে দেবে, কারণ তুই বাল্যবিবাহ করেছিস। এর জন্য আর ভাবির বয়স হয়ে গেছে বিয়ে করার, ওনাকে ধরবে না। থাকলে অনেক শান্তি, আমি বাসায় থাকবো না, তবু তোরা যাবি আমার সাথে, নাকি আমি একা যাব? ভাই তোর সাথে গিয়ে আমরা আবার বিপদে পড়তে পারবো না, তুই একা চলে যা, আমরা যাব না তোর সাথে। ঠিক আছে, তোদের যেতে হবে না। ভাবছিলাম তোরা গেলে তোদেরকে নিয়ে বিরিয়ানি খেতে যাব, কিন্তু আর খাওয়াবো না, থাক তোরা, আমি গেলাম। এই বলে সাগর চলে গেল মেইন রোডে। একটা রিক্সা নিয়ে থানার দিকে চলে আসলো। থানার সামনে নামতেই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে সাগর দাঁড়িয়ে আছে। বাইরে কি করবে বুঝতে পারছে না, ভেতরে যাবে নাকি যাবে না। বেশ কিছুক্ষণ ভাবার পর সাগর চলে গেল ভেতরে। সাগরকে দেখে তার দুলাভাই বলতে লাগলো, কি ব্যাপার শালা বাবু, তুমি এখানে কি করো? থানায় তো তোমার কোনো কাজ নেই, থানায় এসেছো কেন? থানায় এসেছি আমি আমার বউয়ের নামে মামলা দেওয়ার জন্য। আমাকে বিয়ে করেছে এবং কালকে রাতে আমাকে অনেক নির্যাতন করেছে, এর জন্য আমি মামলা দিতে এসেছি। কিভাবে তোমায় নির্যাতন করেছে আমাকে একটু খুলে বলো তো, আমি খাতায় লিখে এরপর তোমার মামলাটা দেখতেছি। আসলে কিভাবে যে বলি, আমার ঠোঁটে কামড় দিয়েছে এবং আমার টুনটুনি ধরে টানাটানি করেছে, আরও অনেক কিছু করেছে। শালা বাবু, তুমি যা বলতেছো এটা মনে হয় না তোমার বোন আমার উপর এরকম করেছে। ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে, এখন তুমি এসেছো মামলা দেওয়ার জন্য?
চলো তোমাকে জেলের ভেতর ঢুকিয়ে দিই। দুলাভাই আমি জেলের ভিতর ঢুকবো না, আমি চলে যাইতেছি, মামলা করতে হবে না। আর এই বলে সাগর থানা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার বড় বোন মাইশা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, তুই নাকি থানায় গিয়েছিলি মামলা করার জন্য? মামলা করে এসেছিস নাকি? মামলা করে আসলে বল, আমি তোর ব্যবস্থা করতেছি। তো আপু মামলা করে আসি না, এমনিতেই দুলাভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। দুলাভাই হয়তো তোমাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে, এর জন্য তুমি বলতেছো আমি মামলা করতে গিয়েছিলাম। দুলাভাই কখনোই উল্টাপাল্টা আমাকে বুঝবে না, কারণ তোর দুলাভাই আমাকে ভয় পায় অনেক। সত্যি করে বল, তুই মামলা করতে গিয়েছিলি নাকি তোর দুলাভাইকে দেখতে গিয়েছিলি? আপু আমি সত্যি করে বলতেছি আমি মামলা করতে গিয়েছিলাম, কিন্তু মামলা করতে পারি নাই। দুলাভাই তার আগে আমাকে ভয় দেখিয়ে থানা থেকে বের করে দিয়েছে। প্লিজ আপু তুমি কিছু কইরো না আমাকে, আমি আমার রুমে চলে যাইতে। ঠাস ঠাস ঠাস, তোর মতো পিচ্চি ছেলেকে নীলা ভাবি যে বিয়ে করেছে এটাই অনেক। অন্য কেউ হলে বিয়ে করতো না তোকে। আর যদি কোনোদিন এসব শুনি থানায় মামলা করতে গিয়েছিস, তাহলে তোর খবর আছে। ঠিক আছে আপু, আমি থানায় মামলা করতে যাব না আর। এবারের মতো মাফ করে দাও আমাকে, আমি রুমে যাই। এই বলে সাগর গালে হাত দিয়ে চলে আসলো রুমে। এসে দেখে নীলা ঘুমিয়ে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর সোফায় বসে পড়তেই নীলার মুখের দিকে চোখ পড়ল তার। কত মায়াবী মুখ! সাগর এক নজরে তাকিয়ে আছে নীলার মুখের দিকে। এমন সময় তার ফোনটা বেজে উঠতেই সাগরের ধ্যান ভাঙল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল ফয়সাল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, কিরে সাগর, তুই না থানায় মামলা করতে গিয়েছিলি? এখন কোথায় আছিস? আমাদের সাথে ঘুরতে যাবেন নাকি? ঘুরতে গেলে তাড়াতাড়ি চলে আয়, আমরা অপেক্ষা করতেছি তোর জন্য। না রে, ঘুরতে যাব না, তোরা চলে যা, আমার খুব ঘুমে ধরেছে, আমি এখন ঘুমাবো। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নীলার পাশে। আস্তে আস্তে করে নীলার পাশে শুয়ে পড়ল। কিন্তু সাগরের ঘুম ধরতেছে না। এটা দেখে সাগর আস্তে আস্তে করে নীলার বুকের উপরে মাথা রেখে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। প্রায় 1 ঘন্টা পর নীলার ঘুম ভাঙতেই দেখতে পেল সাগর তার বুকের উপরে ঘুমিয়ে আছে। এটা দেখে নীলার মুখে মুচকি হাসি চলে আসলো। আস্তে করে নীলা সাগরকে তার বুকের উপরে নিয়ে আসলো। কপালে, মুখে এবং ঠোঁটে আস্তে আস্তে করে কিস করতেছে। এমন সময় দরজার বাইরে থেকে মাইশা ডাকতে লাগলো, নীলা ভাবি দরজা খুলেন, আমি মাইশা। একা একা ভালো লাগতেছে না, আপনার সাথে গল্প করার জন্য এসেছিলাম। একটু ওয়েট করো, আমি দরজা খুলতেছি। এই বলে নীলা আস্তে আস্তে করে সাগরকে বালিশে শুয়ে দিয়ে চলে গেল দরজা খোলার জন্য। দরজা খুলতেই দেখতে পেল সাগর ঘুমিয়ে আছে। এটা দেখে মাইশা বলতে লাগলো, আপনাদের রোমান্টিক পরিবেশটা নষ্ট করে দিলাম, সরি ভাবি। আরে সরি বলতে হবে না, আমি ঘুম থেকে আরো আগেই উঠে গেছি। ভেতরে এসে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মাইশা ভেতরে এসে বসে পড়ল। এইদিকে নীলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে এসে মাইশার সাথে গল্প করতে লাগলো। এমন সময় সাগর ঘুমের ঘোরে বলতে লাগলো, ফয়সাল সিনিয়র মেয়েকে বিয়ে করলে কিন্তু অনেক আদর পাবে। আমাকে অনেক আদর করেছে, কিন্তু আবার অত্যাচারও করেছে, এর জন্য আমি থানায় যাব। এসব বলতেছে সাগর ঘুমের ঘোরে। আর এদিকে মাইশা আর নীলা হাসাহাসি করতেছে। দুজনের হাসাহাসির শব্দে সাগরের ঘুমটা ভেঙে গেল। তাদের দুজনকে হাসাহাসি করতে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা দুইজন হাসাহাসি করতেছো কেন? সাগর কিছু না বুঝতে পেরে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল ওয়াশরুমে। এদিকে মাইশা আর নীলা গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর গল্প করার পর মাইশা চলে গেল নিচে। এমন সময় নীলা দরজাটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, ঘুমের ঘোরে মানুষ এসব বলে, তাই না? তোমার বন্ধুদের সকল কিছু বলে দিয়েছো কালকে রাতে আমাদের কি কি হয়েছে। আমি এমন কি বললাম যে তোমরা দুজন হাসাহাসি করেছো? কিছু বলো নাই, এমনিতেই আমরা হাসাহাসি করছিলাম। আর একটা কথা, কালকে তো আমি তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব, তুমি কি যাবে আমার সাথে? আমি আপনাদের বাড়িতে গিয়ে কি করব? আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না, আমি এখানেই থাকবো। দরকার পড়লে আপনি একাই আপনার বাড়িতে যান। দেখো সাগর, আমাদের দুজনের বিয়ে হয়েছে, এখন আমরা দুজনকেই যেতে হবে আমাদের বাড়িতে, না হলে আম্মু আব্বু আমাকে বকা দিবে।
বকা দিলে দিবে তাই বলে আমাকেও যেতে হবে? আমি যেতে পারবো না, আপনি একা একা চলে যান। ঠিক আছে, তোমাকে যাইতে হবে না, আমি একা একাই চলে যাব। এখন আমাকে কিস করো ঠোঁটে। এখন আমি কিস করতে পারবো না, আমার মুড নেই কিস করার। তুমি চাইলে তুমি করতে পারো, আমি করতে পারবো না। সাগরকে টান মেরে নীলা তার কোলে বসিয়ে সাগরের ঠোঁট ছোড়া কামড়ে ধরল। এদিকে সাগর নীলার সাথে তাল মিলিয়ে লিপকিস করতে লাগলো। প্রায় 30 মিনিট লিপকিস করার পর সাগর নীলাকে ছেড়ে দিল আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনি এত রোমান্টিক আগে জানতাম না। আর একটু লিপ কিস করলে আমি হয়তো মরেই যেতাম। আমার তো একদম বন্ধ হয়ে আসছে। মাত্র 30 মিনিট লিপ কিস করার কারণে দম বন্ধ হয়ে গেছে। আর সারা রাত যখন লিপ কিস করবো, আদর করব, তখন কি করবা? আমি তো মরেই যাব। গতকালকে রাতে তুমি যে অবস্থা করেছো আমি তো পুরো বরফের মতো জমে গিয়েছিলাম। আমার এতটুকু আদরে যদি বরফের মতো জমে যাও, তাহলে তো আরো বাকি সময় পড়েই আছে। তখন কি করবে? চলো নিচে গিয়ে সবার সাথে আড্ডা দেই। হ্যাঁ চলো যাই তাহলে। দুজন চলে গেল নিচে, সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর নীলা চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলা বিছানায় শুয়ে পড়তেই সাগর নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেবি আমি দুধ খাবো, আমাকে দুধ এনে দাও। এই রাতের বেলা তোমাকে দুধ এনে দেবো কোথা থেকে? তোমার কাছেই তো আছে, ওটা দাও তাহলেই হবে। যা দুষ্টু, এসব বলো কেন? আমি বুঝি লজ্জা পাই না? কাছে আসো, তোমাকে আদর করি। এই বলে নীলা সাগরকে তার বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরার পর সাগর আস্তে আস্তে করে নীলার জামাটা খুলে রেখে দিল পাশে। সাগর এক পলকভাবে তাকিয়ে আছে নীলার দিকে। এদিকে নীলা সাগরের চোখের দিকে তাকিয়ে আছে আর চোখে চোখে ভালোবাসা একে অপরের কাছে পৌঁছে দিতেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর আস্তে আস্তে করে নীলার বুকে এবং নাভিতে কিস করতে লাগলো। এদিকে নীলা ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছে। এটা দেখে সাগর চট করে নীলার ঠোঁট চোরা তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর নীলা বলতে লাগলো, সাগর, আজকে ভালোভাবে আদর করে নাও। আগামী 1 সপ্তাহ আদর করতে পারবে না। কেন? আগামী 1 সপ্তাহ তুমি কোথায় থাকবে? তোমার বাড়িতে চলে যাবে নাকি? না, বাড়িতে চলে যাব না, এখানেই থাকবো। 7 দিন আমাদের হওয়ার জন্য বলেছি। আজকে ভালোভাবে আদর করে নাও, যাতে বাকি 7 দিন শুধু জড়িয়ে ধরে ঘুমাতে পারো। এটা বলতেই সাগর নীলাকে আদর করতে লাগলো ভালোভাবে। সকাল 6টা অবধি আদর করার পর সাগর আর নীলা চলে গেল ওয়াশরুমে। দুইজন গোসল করে চলে আসলো বাহিরে। সাগর, এখন ঘুমাও তাহলে তুমি। আমি নিচে গিয়ে শাশুড়ি আম্মার সাথে রান্না করি। আমি না হয় পরে ঘুমাবো। আর প্লিজ আমার সাথে আজকে আমাদের বাসায় যাবে, না হলে আম্মু আব্বু আমাকে অনেক বকাবকি করবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি যাব। এখন তাহলে তুমি যাও, আমি ঘুমাই। এই বলে নীলা চলে গেল নিচে, তার শাশুড়ি মায়ের সাথে রান্না করতে লাগলো। এদিকে সাগর ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 10টা, নীলা সাগরকে ডাকতে লাগলো, এই সাগর, ঘুম থেকে ওঠো। সকাল 10টা বেজে গেছে, সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য খাবার খাবে বলে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা চলে আসলো নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সবাই খাবার টেবিলে বসে আছে। সাগর তার দুলাভাইয়ের পাশে গিয়ে বসে পড়ল। সাগরকে দেখে তার দুলাভাই বলতে লাগলো, কি ব্যাপার শালাবাবু, এইভাবে যদি প্রতিদিন 10টা অবধি ঘুমাও তাহলে তোমার ভবিষ্যৎ তো অন্ধকার। কাজকাম করতে হবে না নাকি? দোলা ভাই, এখন কাজকাম করব না। কাজকাম করতে করতে দেরি আছে, আরও 2 বছর পর কাজ করব। এই 2 বছর না হয় ঘোরাঘুরি করে কাটাই। আর আব্বু তো আছে আমাদের অফিসে কাজ করতেছে। আমি 2 বছর পর জয়েন করলে কোনো সমস্যা হবে না। এখন তো সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিস, ফাঁকে ফাঁকে একবার অফিস থেকে ঘুরে আসলেও তো পারতি। আর না হয় পুলিশের জন্য আবেদন কর, তো দুলাভাই হেল্প করবে। আয়শা একদম ঠিক কথা বলেছে শালাবাবু। তুমি না হয় তোমার আব্বুর অফিসে কাজে ঢোকো, আর না হয় পুলিশের জন্য আবেদন করো। আমি সব দিক থেকে হেল্প করব তোমাকে। আচ্ছা, আর কয়দিন পর না হয় চিন্তা ভাবনা করে দেখব কি করা যায়। এখন এত প্যারা নেই। আর আমাকে কলেজেও যেতে হবে, পড়ালেখা তো চালিয়ে যেতে হবে, তাই না? কাজের পাশাপাশি পড়ালেখা কোনো ব্যাপার না, কারণ আমিও এখনো পড়ালেখা করতেছি। বিশ্বাস না হলে তোমার আপুকে জিজ্ঞেস করতে পারো। সাগর, তো দুলাভাই কিন্তু এখনো পড়ালেখা করে, আর কয়েকদিন পর ডিগ্রি কমপ্লিট হবে। আর তোর দুলাভাই একজন সৎ
এসআই হয়ে যাবে এই থানার। আপু আমি জানি কাজের পাশাপাশি পড়ালেখা করা যায়, কিন্তু আমি আর কিছুদিন পর একেবারে কাজে ঢুকবো। পড়ালেখা না হয় বাদ দিয়ে দিব। এইটা তোর ইচ্ছা, তুই যা ইচ্ছা তাই করো। আমরা আর কি বলবো, আমাদের কথা আমরা বলে দিয়েছি, পরে আর আমাদের বলতে পারবি না যে আমরা কিছুই বলি নাই। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলা গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। এটা দেখে নীলা তার আব্বু আম্মুকে সালাম করে বাড়ির ভেতরে নিয়ে আসলো। নীলার আব্বু আম্মুকে দেখে সাগর তাদের পাশে সালাম করলো আর বলতে লাগলো, কেমন আছেন আব্বু আম্মু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সাগর? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, আমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই। সবাই বসে কথা বলতে লাগলো। এমন সময় নীলার আব্বু সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিয়ান সাহেব এখন তাহলে আমাদেরকে বিদায় দেন, আমরা দুজনকে নিয়ে চলে যাই। আমাকে আবার অফিসে যেতে হবে, একটু কাজ আছে। নীলা, সকল কিছু গুছিয়ে নিয়েছো তো? 1 সপ্তাহের জন্য যাবে কিন্তু। আর সাগরকে দেখে রাখবে, ছেলেটা একটু দুষ্ট হলেও তোমার সব সময় খেয়াল রাখবে। জি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন, তাহলেই হবে। এই বলে নীলা সাগর তার আব্বু আম্মু চলে আসলো নীলাদের বাসায়। সাগর বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে। এই প্রথম নীলাদের বাসায় এসেছে, আগে কখনো আসে নাই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল ছাদে। সন্ধ্যা অবধি ছাদে থেকে চলে আসলো নিচে। এসে দেখে তার শালিকা বসে আছে। নীলুফাকে দেখে সাগর বলতে লাগলো, নীলুফা কেমন আছো? এই তো দুলা ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে আনতে যেতে পারিনি, আমি স্কুলে গিয়েছিলাম এর জন্য। সমস্যা নেই, এখন তো চলে এসেছি। 1 সপ্তাহ এই বাসায় থাকবো। এই 1 সপ্তাহ না হয় তোমার সাথে মজা করে কাটিয়ে দিব। অবশ্যই দুলা ভাই, দুইজন মজা করে ঘোরাঘুরি করে এই 1 সপ্তাহ কাটিয়ে দিব। কালকে বিকালে আমরা ঘুরতে যাব। আমার পরিচিত এক পার্ক আছে, অনেক সুন্দর। মাঝে মধ্যে আমি আমার বান্ধবীদের নিয়ে ওখানে ঘুরতে যাই। শালিকা যেহেতু এত বলতেছে সুন্দর করে, তাহলে তো যেতে হয় ওই পার্কে। কি বলো ও নীলা? হ্যাঁ, যাবই তো। নীলুফার চয়েস আছে অনেক, সে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায় তাদের বান্ধবীদের নিয়ে। তিনজন বসে আড্ডা দিতেছে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এটা দেখে নীলা নীলুফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলুফা, রাত 12টা বেজে গেছে, যা ঘুমাতে যা, কালকে না হয় আবার আড্ডা দেওয়া যাবে। এখন আমাদেরকে ঘুমাতে দে, আমার অনেক ঘুম পাচ্ছে। গতকালকে রাতে ঘুমাতে পারি নাই। ঘুমাবে কি করে তুমি? এত রোমান্টিক জামাই থাকতে ঘুমানো যায় নাকি? এই বলে নীলুফা হাসতে হাসতে চলে গেল বাড়ির বাইরে। বেশ কিছুক্ষণ পর নীলা আর সাগর চলে আসলো নীলার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে নীলা বিছানায় শুয়ে পড়ল। এমন সময় সাগর যেই নীলার উপরে ঘুমাতে যাবে, এমন সময় নীলা বেরোতে লাগলো। সাগর, আজকে একটু তুমি বালিশে ঘুমাও, আমার হয়েছে তো, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আচ্ছা তুমি তাহলে শুয়ে থাকো, আমি ঘুমিয়ে যাইতেছি। আর যদি বেশি খারাপ লাগে তাহলে আমাকে ডাক দিবে। আচ্ছা তুমি তাহলে ঘুমাও, আমি ঘুমাইতেছি। সাগর ঘুমিয়ে গেল। এদিকে নীলা ঘুমাতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 6টা। সাগর ঘুম থেকে উঠে দেখে নীলা এখনও ঘুমাইতেছে। এটা দেখে সাগর নীলাকে ডাক না দিয়ে চলে আসলো ছাদে। এসে দেখে নীলুফা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। এটা দেখে পেছন থেকে সাগর বলতে লাগলো, কি ব্যাপার শালিকা, আমাকে না দিয়ে খেয়ে ফেলতেছো চা? এটা কিন্তু একদম ঠিক করছো না তুমি। আরে দুলা ভাই, আপনি এত সকাল সকাল উঠে গেছেন? আচ্ছা চা খাবেন? আপনি বসেন এখানে, আমি 5 মিনিটের মধ্যে আপনার জন্য চা নিয়ে আসছি। চা লাগবে না, আমি চা খাই না সকাল সকাল। আর এত সকালে তুমি উঠে গেছো? প্রতিদিন সকাল সকাল উঠো নাকি? হ্যাঁ, প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, কারণ 7:45 থেকে প্রাইভেট তো, এর জন্য। আপনি এখানে বসেন, চা যেহেতু খাবেন না, আপনার জন্য কফি আর বিস্কিট নিয়ে আসছি। খালি পেটে না খেয়ে থাকবেন, এটা তো হয় না। এই বলে নীলুফা চলে আসতে লাগলো। কফি আর বিস্কিট নিয়ে চলে আসলো আবার ছাদে। সাগর আর নীলুফা চা আর কফি খাইতেছে আর গল্প করতেছে। এইদিকে নীলা ঘুম থেকে উঠে দেখে সাগর নেই পাশে।
এটা দেখে নীলা পুরো বাড়ি খুঁজে ফেলেছে কিন্তু কোথাও পাচ্ছে না। এমন সময় নীলার আম্মু বলতে লাগলো, সাগর তো দেখলাম ছাদে নীলুফার সাথে কফি খাচ্ছে আর গল্প করতেছে। এই নে, তুইও কফি খা ছাদে গিয়ে। আর তোকে দেখে মনে হচ্ছে তুই অসুস্থ। হ্যাঁ আম্মু, একটু অসুস্থ। এই বলে নীলা কফি নিয়ে চলে আসলো ছাদে। এসে দেখে দুজন বসে গল্প করতেছে। দুজনকে দেখে নীলা বলতে লাগলো, শালিকার দুলাভাই মিলে বেশ আড্ডা জমিয়েছো ছাদে। আমাকে একবার ডাক দিলে কি হতো? তুমি তো অসুস্থ, এর জন্য তোমাকে ডাক দেই নাই। আর সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, ছাদে এসে দেখলাম নীলুফা চা খাচ্ছে আর সূর্যোদয় দেখতেছে। বেশ ভালো করেছো, কিন্তু নীলুফা আজকে তোর প্রাইভেট নেই। সকাল 7টা বেজে গেছে, এখনো যাইতেছিস না যে? হ্যাঁ আপু আছে, এখন 7:45 থেকে প্রাইভেট দিয়েছে, এর জন্য একটু পর বের হব। হেঁটে হেঁটে যাই তো, বেশি সময় লাগে না। আর এখান থেকে এখানেই তো, এর জন্য একটু পরেই বের হব। ঠিক আছে, তাহলে একটু পর বের হোস। তিনজন মিলে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীলুফা চলে গেল নিচে। স্কুলের জন্য রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো প্রাইভেটে। 9টা অবধি প্রাইভেট শেষ করে সোজা চলে আসলো স্কুলে। এদিকে নীলা আর সাগর নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, সাগর, তুমি এখন লেখাপড়া করতেছো, লেখাপড়ার পাশাপাশি একটা জব করলে আরও বেশি ভালো হবে। এখন যেহেতু কলেজে পড়তেছো। এটার জন্য আমিও কফি খাচ্ছি আর সূর্যোদয় দেখতেছি। হ্যাঁ, কয়েকদিন পর আমাদের পরীক্ষা, তো পরীক্ষাটা শেষ হলে এরপর আব্বুর অফিসে বা অন্যান্য যে কোনো একটা অফিসে করব। অন্যান্য অফিসে জয়েন করতে হবে কেন? আমাদের অফিস আছে, তোমাদের অফিস আছে, দুইটা অফিসকে দেখাশোনা করলেই চলবে। আর আমরা কয়দিন বা বেশি থাকবো, সপ্তাহে তোমাদের নাম লিখে দিয়ে চলে যাব। এসব বলবেন না আপনারা। যতদিন বেঁচে থাকেন ততদিন আপনারা খাবেন। আমার জায়গা জমি এসবের উপরে লোভ নেই আমার। লোভ থাকলে আরও আগে আপনার কাছে চাইতে পারতাম। সাগর, নীলা এবং নীলার আব্বু আম্মু বসে কথা বলতেছে। দুপুর 2টা। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে ফয়সাল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, কি রে সাগর, এখন কোথায় আছিস তুই? একটু কলেজে আসতে পারবি? স্যার বলেছে আসার জন্য সবাইকে নিয়ে। হঠাৎ স্যার বলল কলেজে যাওয়ার জন্য, কোনো তো কারণ আছে। আচ্ছা তুই তাহলে যা, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। কলেজের কাজ শেষ করে তারপর আমরা ঘুরতে যাব কোথাও। ঠিক আছে, ফোন রাখলাম এখন তাহলে। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে নীলাকে বলে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো কলেজে। এসে দেখে সবাই দাঁড়িয়ে আছে। সাগর ফয়সালের কাছে রাতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, তোমাদের সবাইকে ডাকার কারণ হচ্ছে 5 দিন পর আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে বের হব। আমরা শুধু কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরে যাব, বাইরের কেউ যেতে পারবে না, এমনকি গার্জিয়ানও যেতে পারবে না। প্রিন্সিপাল স্যার আরও কিছুক্ষণ কথা বলে তার বক্তব্য শেষ করলো। কে কে যাবে তার একটা লিস্ট কালকে বানিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে। সাগর আর ফয়সাল চলে আসলো কলেজের বাইরে। ফয়সাল সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, তুই যাবি নাকি শিক্ষা সফরে? আমি তো যাব না ভেবেছি, কারণ আব্বু এখন অসুস্থ, তার দোকানটা দেখাশোনা করতে হচ্ছে আমার। তুই যেহেতু যাবি না এবং বাকি সবাইও না যাওয়ার সম্ভাবনা আছে, আমি গিয়ে কি করব? আমিও যাব না। স্যারকে না হয় কালকে এসে বলে দিব। ও ঠিক আছে, এখন তাহলে চল ঘুরে আসি। আর একটা কথা, আপুর বিয়ে হবে কালকে, দেখতে আসবে। যদি ফাইনাল হয় তাহলে আগামী সপ্তাহে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো খুব ভালো হবে। ফারজানা আপুর বিয়ে হয়ে গেলে এরপর তোর সিরিয়াল। আশা করি আন্টি খুব শীঘ্রই তোরও বিয়ে দিয়ে দিবে, দোয়া করি। হ্যাঁ, তাড়াতাড়ি দোয়া কর যাতে আমার বিয়েটা হয়ে যায়। একে একে কোলবালিশ নিয়ে থাকতে ভালো লাগে না। দুইজন সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে নীলুফা এসে দরজা খুলে দিল সাগরকে। সাগরকে দেখে নীলুফা বলতে লাগলো, দুলা ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না। আমি আপনাকে সকালে বলে গিয়েছিলাম না, আপনাকে নিয়ে ওই পার্কে ঘুরতে যাব। আপনি কোথায় চলে গিয়েছিলেন? কলেজে একটু কাজ ছিল, এর জন্য কলেজে গিয়েছিলাম। আজকে তো যাইতে পারবো না, কালকে না হয় যাব। ঠিক আছে, কালকে না হয় যাওয়া যাবে।
সাগর চলে আসলো রুমে। এসে দেখে নীলা বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। সাগরকে দেখে বিছানা থেকে উঠে বসে পড়লো আর বলতে লাগলো, সেই দুপুরবেলা বের হয়েছো, মাত্র এসেছো। সারা দিন বাইরে কি করো তুমি? বাইরে তো কোনো কাজ নেই। বাইরে তো কোনো কাজ নেই, এটা আমিও জানি। বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাঘুরি করছিলাম, এর জন্য দেরি হয়ে গেছে। সরি, আর কখনো দেরি হবে না। মনে থাকে যেন। আর যদি দেরি করো তাহলে তোমার খবর আছে। যাও ফ্রেশ হয়ে আসো। মনে হয় তো দুপুরে কিছু খাও নাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আমি বাহির থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তুমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আমিও খেয়েছি দুপুরে, এখন আর খাবো না, একেবারে তোমার সাথে খাবো। সাগর ফ্রেশ হয়ে নীলার সাথে বসে কথা বলতেছে। এমন সময় নীলুফা আসলো। নীলুফাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার শালিকা, তোমার পড়া নেই নাকি? পড়া কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে বেশি ক্লাস করায়নি তো, এর জন্যই তেমন বেশি পড়েনি। তাহলে বসো, গল্প করি। নীলুফা বসে পড়তেই সাগর নীলুফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালিকা, তোমাকে একটা প্রশ্ন করি, সত্যি সত্যি করে উত্তর দিবে, হ্যাঁ? মিথ্যা বলবে না কিন্তু। কারোর সাথে রিলেশন করো নাকি? সকালে দেখলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলে। না দুলা ভাই, আমি কারোর সাথে রিলেশন করি না। সকালে আমার বান্ধবী ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলছিলাম। যদি সন্দেহ হয় তাহলে আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। না, ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না, তোমার মুখে বলেছো, এটাই অনেক। রাত 10টা অবধি তিনজন গল্প করে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় নীলা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ভাবছিলাম কি, নীলুফা যেহেতু পড়াশোনা করতেছে না, তাকে একটা টিচার দেওয়া দরকার। কারণ সামনে তো মনে হয় নীলুফার পরীক্ষা। আর টিচারের দরকার নেই, কারণ কাল থেকে ওর চাচাতো ভাই শিহাব এসে পড়াবে। আমি তাকে ফোন দিয়ে বলেছিলাম, সে বলছে আসবে। তাহলে তো ভালোই হলো, নীলুফার আর কষ্ট করে বাহিরে গিয়ে পড়তে হবে না। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল যার যার রুমে। এদিকে সাগর আর নীলা চলে আসলো রুমে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে নীলার কাছে এসে বলতে লাগলো, এখন কেমন লাগতেছে? এখন কিছুটা সুস্থ আছি, আর তুমি চাইলে আজকে আমার বুকের উপর ঘুমাতে পারবে। তবে মাথা রেখে ঘুমাবে, পুরো শরীরে ভর আমি নিতে পারবো না। ঠিক আছে, আমি না হয় তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমাকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই বলে সাগর নীলার বুকে মাথা রাখতেই নীলা সাগরকে জড়িয়ে ধরে সাগরের কপালে এবং ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর দুইজন ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন বিকেল 3টা, তিনজন রেডি হয়ে বসে আছে। এমন সময় নীলুফা আসলো আর বলতে লাগলো, দুলা ভাই, আপনারা রেডি হয়েছেন? চলেন তাহলে এখন যাওয়া যাক। আর আজকে কিন্তু রাত 8টা অবধি ঘোরাঘুরি করব। তাহলে রাত 8টা অবধি ঘোরাঘুরি করব, আর কালকে কিন্তু আমরা চলে যাব আমাদের বাসায়। আবার আস্তে আস্তে 1 মাস পর আসবো বা 2 মাস পর। তো দুলা ভাই, আপনারা চলে গেলে আমি একা হয়ে যাব আবার। প্লিজ মাঝে মধ্যে আসবেন বাসায়, তাহলে আমার মন খারাপ হবে না। তোমার মন খারাপ করার দরকার নেই, যখন মন খারাপ হবে তখন আমাদের বাসায় চলে যাবে। ওইখানে সবাই আছে, তাদের সাথে গল্প করবে। বিকালে না হয় আমি এসে সবাইকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে তাহলে। এই বলে তিনজন বাহিরে এসে একটা রিকশায় উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর রিকশা চালক একটা সুন্দর পার্কে নিয়ে চলে আসলো। পার্কের ভেতরে প্রবেশ করতেই সবাই অবাক হয়ে গেল, কারণ জায়গাটা অনেক সুন্দর। ভেতরে আবার শিশু পার্ক বানিয়েছে, অনেক শিশুরা খেলা করতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমার শালিকার তো চয়েস আছে বলতে হবে। ভবিষ্যতে তোমার চয়েসে তোমাকে বিয়ে করব, চিন্তা করো না, তোমার দুলাভাই কথা দিয়েছে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, অনেক কাহিনী করেছো, এখন ঘোরাঘুরি করো। আর আমাদের জন্য বাদাম নিয়ে আসো, আমরা ওখানে বসতেছি। ঠিক আছে, তোমরা যাও, আমি তোমাদের জন্য বাদাম নিয়ে আসতেছি দোকান থেকে। এই বলে সাগর চলে গেল দোকানে। এদিকে নীলা আর নীলুফা বসে আছে একটা গাছের নিচে বেঞ্চে। এমন সময় ফয়সাল এবং তার বন্ধুরা আসলো। নীলাকে দেখে চিনতে পারে নাই। এই যে সুন্দরী, আপনি আমার সাথে প্রেম করবেন? আমার অনেক ইচ্ছা একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করব। আমার অনেক ইচ্ছা একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করার। আমার সাথে প্রেম করবেন আপনি? ঠিক আছে, করতে পারেন, সমস্যা নাই। তবে একটু পর যে আপনাদের দৌড়ানি খেতে হবে, পারবেন তো দৌড়ানি খেতে? আরে সমস্যা নেই, আপনার আব্বুর হাতে দৌড়ানি খাবো।
এটা তো আরো ভালো কথা। আপনার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি আছি। আপনি শুধু হ্যাঁ বলেন, তাহলে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে দিব। ভাই, তোদের আর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে না। এখন আমার হাতে দৌড়ানি খা, তাহলেই হবে। পেছন থেকে সাগর এটা বলতেই ফয়সাল পেছনে তাকালো। সাগরকে দেখে ফয়সাল কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সাগর আবারও বলে উঠল, আমার বউয়ের সাথে রিলেশন করার অনেক শখ, তাই না? শালা দাঁড়া, আমি বলতেছি তোর বাসায় তোকে বিয়ে দেওয়ার জন্য। এরপর কি প্যারা তুই বুঝতে পারবি। আর সাগর, তোমার বন্ধুদেরকে বলো না আমার সাথে প্রেম করার জন্য। ওরা আমার সাথে প্রেম করবে আর তুমি ওদেরকে লাঠি নিয়ে তাড়া করবে, ইঁদুর বিড়ালের মতো। ভাবি, দরকার নেই আমাদের সাথে আপনার প্রেম করার। সাগর যে রাগী, একবার রেগে গেলে কি করবে সে নিজেও জানে না। একদিন তো আমার মাথা ফাটিয়েছিল বাড়ি মেরে। আর আজকে যদি আমি আপনার সাথে প্রেম করতাম যাই, তাহলে কি করবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সাগর, তুই থাক তাহলে এখানে। আমি চাই গিয়ে দেখি অন্য কোনো মেয়ে পড়াতে পারি কিনা। শালা, তোরা আর ভালো হলি না। যা যা গিয়ে দেখ, হয়তো পেয়ে যেতে পারিস একটা। ফয়সাল চলে গেল। ওইখান থেকে এইদিকে সাগর তিনজনকে নিয়ে বাদাম খেতে লাগলো আর কথা বলতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তিনজন চলে আসলো পার্কের বাহিরে। এসে দেখে ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে। তিনজন ফুচকা খেয়ে বাসার দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। সাগর আর নীলা রেডি হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, বাবা, এই আংটিটা রাখো। বিয়ের সময় তো তোমাদেরকে কিছু দিতে পারি নাই, এগুলো রেখে দাও। নীলা, এই নে, এগুলো হচ্ছে তোর জন্য রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আম্মু, এসবের কি দরকার ছিল? এসব না দিলেও পারতে। এসবের দরকার হয় মা, হাতে সব সময় চুড়ি পরে থাকবে। আর সাগর যেটা বলবে সেটা শুনবে। সাগর, তুমি আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো, যেন যেটা প্রয়োজন হবে সেটা এনে দিও। ঠিক আছে আম্মু, আপনি চিন্তা করবেন না। নীলার যখন যেটা লাগবে আমি এনে দিব। চলো তোমাদেরকে রিকশায় উঠিয়ে দিয়ে আসি। এই বলে নীলার আম্মু আর সাগর চলে আসলো বাইরে। একটা রিকশায় উঠে পড়লো দুইজন। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দুইজনকে দেখে বলতে লাগলো, বাহ, 1 সপ্তাহে দেখি অনেক মোটা তাজা হয়ে এসেছিস। আর কয়দিন থাকতে মোটা তাজা হওয়ার জন্য? আমার আর মোটা তাজা হওয়ার দরকার নেই। যতটুকু আছি ততটুকু পারফেক্ট আছি। এত মোটা তাজা হয়ে কি করব? ষাঁড় গরুর সাথে লড়াই করব নাকি? করতেও পারিস। তোর যে এই স্বভাব, তুই কারোর সাথে ঝগড়া না লেগে থাকতে পারিস নাকি? বেশিরভাগ তো মাইশার সাথে ঝগড়ায় লেগে থাকিস। হ্যাঁ, ঝগড়া তো লেগে থাকে। তোমরা মেয়ে তো অনেক ভালো, এর জন্য সব সময় ঝগড়া লেগে থাকি, দেখো না? আমার সাথে ছাড়া আর কার সাথে ঝগড়া লাগতে পারবি? অন্য কারোর সাথে তো পারবি না। এর জন্য সব সময় আমার সাথে ঝগড়া লেগে থাকিস। কাল থেকে দেখব কার সাথে ঝগড়া করিস তুই। কালকে আমি চলে যাব। কালকে চলে যাবে কেন? দুলাভাই তো বললো তোমাকে এখানে 2 বছর রাখবে, এরপর তাদের বাসায় নিয়ে যাবে। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণ কি? আমি তো তোর সাথে মজা করলাম, তোকে একটু পরীক্ষা করলাম, দেখলাম তুই কি বলিস আমাকে। হ্যাঁ, অনেক পরীক্ষা করেছো। এখন তাহলে আমি যাই আমার রুমে। এই বলে সাগর আর নীলা চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দুইজন বসে আছে। এমন সময় নীলা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর কাল থেকে আমাকে আদর করতে পারবে। কাল থেকে যেন বেশি বেশি আদর পাই। বেশি বেশি আদর না করলে কিন্তু তোমার খবর আছে। চিন্তা করো না জান, তোমাকে এমন আদর করব যাতে তুমি অজ্ঞান হয়ে যাও। ওইভাবে আদর করব তোমাকে। ঠিক আছে, দেখা যাবে কতটুকু আদর করতে পারো। আর জান, আমি বেবি নিতে চাই। আমার বেবি লাগবে একটা। বেবি নিতে গেলে তো আদর করতেই হবে। অনেক 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 আদর করতে হবে। সহ্য করতে পারবে তুমি ব্যথা? হ্যাঁ পারবো। বেবি নিব আর কষ্ট সহ্য করতে পারবো না, এটা হয় নাকি? আমার বেবি লাগবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে তাহলে ঘুমাও, কালকে সারা রাত আদর করব, যাতে সামনের বছর আমাদের বেবি চলে আসে পৃথিবীতে। এখন ঘুমাও তাহলে। এই বলে দুইজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে আসলো নিচে।
এসে দেখে তার বোন মাইশা বসে আছে। সাগরকে উদ্দেশ্য করে মাইশা বলতে লাগলো, সাগর, আব্বু বলেছিল তোকে একটু অফিসে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে একটু অফিসে যা, হয়তো কাজ আছে এর জন্য বলেছে। ঠিক আছে যাইতেছি আমি, আমাকে খাবার দাও। সাগরকে দেখে মাইশা বলতে লাগলো। সাগর খাওয়া দাওয়া করে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর সাগর চলে আসলো অফিসে। তার আব্বুর কেবিনে প্রবেশ করতেই দেখতে পেল কয়েকজন বসে আছে। এটা দেখে সাগর বাহিরে দাঁড়িয়ে রইল। এমন সময় সাগরের আব্বু সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, সাগর ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? সাগর ভেতরে যেতেই তার আব্বু সকল বিজনেসম্যানদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সাগরকে। পরিচয় হওয়ার পর তার আব্বু একটা ফাইল দিয়ে বলতে লাগলো, ফাইলটা তুই রংপুর নিয়ে যাবি, ওইখানে আমাদের আরেকটা অফিস আছে, ওই অফিসে দিয়ে আসবি। আর ম্যানেজারকে বলবি যাতে গত 2 বছরের হিসাবটা এখানে লিখে রাখার জন্য। আমি 7 দিন পর গিয়ে নিয়ে আসবো। আমাদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে পারো, আমি গেলে কি হবে ওইখানে? তুই যা, এরপর বুঝতে পারবি কি হবে ওইখানে। এই ফাইলটা দিলে ওইখানের ম্যানেজার তোকে বড় একটা লাগেজ দিয়ে দিবে। ওই লাগেজের ভিতর টাকা থাকবে, টাকাগুলো নিয়ে চলে আসবি বাসায়। হয়তো 1 দিন সময় লাগতে পারে ওইখানে যাইতে আর আসতে। আচ্ছা আমি তাহলে বাড়ি থেকে রেডি হয়ে আমাদের গাড়িটা নিয়ে যাই। ঠিক হ্যাঁ যা তাহলে তুই, আর তোর যদি মন চায় তাহলে নীলাকে নিয়ে যেতে পারিস। মোটেও ঘুরে আসবি না ওইখান থেকে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই, পরে কথা হবে। এই বলে সাগর চলে আসলো ওইখান থেকে বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। সাগরের হাতে ফাইল দেখে বলতে লাগলো, কোথাও যাইতেছো নাকি তুমি? হ্যাঁ রংপুরে যাব, আব্বু বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যাও রেডি হয়ে আসো, আমারও রেডি হতে হবে। এই বলে দুইজন চলে আসলো রুমে। রেডি হয়ে নিচে চলে আসলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল রংপুরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে লাগলো। এদিকে নীলা মোবাইলে রিলস দেখতেছে আর সাগরের সাথে টুকটাক কথা বলতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সাগর তার গাড়িটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে দুইজন চলে গেল রেস্টুরেন্টের ভেতর। খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো গাড়িতে। দীর্ঘ 7 ঘন্টা গাড়ি চালানোর পর সাগর আর নীলা চলে আসলো রংপুরে। অফিসে ফাইলটা দিয়ে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া করে ভালো একটা রেস্টুরেন্টে থাকার জন্য রুম বুক করে ফেললো দুইজন। রুমের ভেতরে শুয়ে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, সাগর একটু আদর করবে? অনেক আদর খেতে ইচ্ছে করতেছে, প্লিজ জান একটু আদর করো। জানেমান, আমরা তো এখানে কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই। আজকে না হয় আদর করব না, কালকে না হয় আদর করব, প্লিজ জান। ঠিক আছে, কালকে না হয় আদর করবে, এখন অন্তত লিপ কিস করো। এটা তো করতে পারবে, এটা করলে তো সমস্যা হবে না। সাগর নীলার ঠোঁট ছোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর নীলা সাগরকে ছেড়ে দিয়ে সাগরের মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর নীলা বলতে লাগলো, সাগর আমার বেবি লাগবে, আমাকে একটা বেবি উপহার দিবে? বেশি নিতে হলে তো অনেক কষ্ট করতে হয়, তুমি কষ্ট সহ্য করতে পারবে না। কি যে বলতেছো, বেবি নিবে? কষ্ট তো সহ্য করতেই হবে বেবি নিতে গেলে। সাগর নীলার আবারও ঠোঁট, মুখে, গালে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এইভাবে 1 ঘন্টা কিস করার পর সাগর নীলার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর আর নীলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ বাহিরে ঘোরাঘুরি করে আবার চলে আসলো গাড়িতে। দুইজন বসে পড়তে সাগর ড্রাইভ করতে লাগলো। দীর্ঘ 6 ঘন্টা ড্রাইভ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মাইশা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, সকাল সকাল চলে এসেছো। যাও ফ্রেশ হয়ে নাও দুইজন। আব্বু আম্মু কোথায় গেছে? বাড়ি এত চুপচাপ কেন? আব্বু আম্মু একটু আগে অফিসে গেছে, আম্মুরা চলে আসবে কিছুক্ষণ পর। তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিতেছি টেবিলে। সাগর আর নীলা চলে গেল উপরে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় নীলা এসে চট করে সাগরের ঠোঁট কামড়ে ধরল। সাগর একটুও প্রস্তুত ছিল না। নীলা সাগরের উপরে উঠে লিপ কিস করতেছে। এদিকে সাগরও নীলাকে জড়িয়ে ধরে লিপ কিস করতেছে। এমন সময় রুমের ভেতরে প্রবেশ করলো মাইশা। দুইজনকে এইভাবে দেখে লজ্জা পেয়ে বাহিরে চলে গেল আর বলতে লাগলো, ভাইয়া ভাবি খাবার রেডি করে রেখেছি, তাড়াতাড়ি আসো, খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে। মাইশার কথায় নীলা তাড়াতাড়ি করে সাগরের উপর থেকে উঠে পড়ল। জামা কাপড় ঠিক করে দুইজন চলে আসলো নিচে। এদিকে মাইশা সোফায় বসে মিটমিট করে হাসতেছে। মাইশাকে
হাসতে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার মশাই, তুমি এরকম ভাবে হাসতেছো কেন? কিছু দেখতেছো নাকি? আরে না ভাবি, আমি আবার কি দেখব, শুধু দেখেছি আপনি ভাইয়ের উপরে উঠে লিপকিস করতেছেন। এই বলে মাইশা এক দৌড়ে চলে গেল তার রুমে। এইদিকে নীলা বেশ লজ্জা পেল। আদর করার সময় দরজাটা লাগিয়ে নিতে পারতে, এখন মাইশা সামনে আসলেই তো লজ্জা করবে। আমি কি জানতাম নাকি যে মাইশা চলে আসবে আমাদের রুমে? দেখতেছো তো কি হয়েছে। কাউকে কিছু বলবে না মাইশা। দুইজন খাওয়া দাওয়া করে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর সাগর রুমে এসে বিছানায় শুয়ে আছে। এদিকে নীলা নিচে বসে বসে মাইশার সাথে গল্প করতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। মাইশা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আম্মু এসেছে। কি রে মাইশা, সাগর আর নীলা এসেছে নাকি? সাগরের আম্মু নীলার পাশে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলা চলে আসলো রুমে। এসে দেখে সাগর শুয়ে শুয়ে গেম খেলতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর চলো গোসল করে আসি, অনেক গরম লাগতেছে। গোসল করার আগে না হয় 1 রাউন্ড হয়ে যাক আদর। না, আমি এখনো ভালোভাবে পরিষ্কার হই নাই, রাতে আদর করতে পারবে। এখন চলো গোসল করে আসি। সাগর আর নীলা চলে গেল ওয়াশরুমে। দুইজন গোসল করে বাহিরে বের হয়ে আসলো। জান আমি এখন ঘুমাই, রাতে তো আবার তোমাকে আদর করতে হবে। সারা রাত আদর করে 10 বা 12টা বাচ্চা নিয়ে আসবো। আর হ্যাঁ, শখ কত, 10টা 12টা বাচ্চা নিবে। আমাকে মেরে ফেলার প্ল্যান করছো তাই না? না জান, তোমাকে মেরে ফেলার প্ল্যান করব কেন? তুমি আমার সিনিয়র বউ, তোমাকে তো বেশি বেশি করে আদর করব যাতে বেশি বেশি বাচ্চা হয়। আমি পারবো না বেশি বেশি বাচ্চা নিতে। জাস্ট 2টা বাচ্চা নিব, একটা ছেলে একটা মেয়ে। এখন যদি 2টা একসাথে হয়ে যায় আলহামদুলিল্লাহ। 2টা একসাথে আনতে গেলে তো বেশি বেশি আদর করতে হবে। 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা আদর করতে হবে, তাহলে 2টা বেবি আসবে। কুত্তা একটা, তুই ঘুমা, আমি নিচে গেলাম। খুব ফাজিল হয়ে গেছিস, সারাদিন শুধু আদরের কথা মাথায় থাকে, কাজের কথা মাথায় আসে না। কাজের কথা মাথায় আসবে কি করে, ঘরের ভিতরে যদি এত সুন্দর একটা হো থাকে। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, এখন ঘুমাও তুমি, আমি নিচে গেলাম। এই বলে নীলা চলে গেল নিচে। এদিকে সাগর বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে গেল। এদিকে নীলা নিচে এসে দেখে মাইশা এবং তার শাশুড়ি আম্মু বসে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, আম্মু আর মাইশা, তোমাদের জন্য আমি চা বানিয়ে আনি। চা খাবে নাকি কফি খাবে? চা বানিয়ে আনো বৌমা। নীলা চা বানাতে চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর চা বানিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। দুইজনকে চা দিয়ে নিজেও খেতে লাগলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠলো। নীলা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু এসেছে। সবাই বসে আছে একসাথে। এমন সময় সাগর আসলো। নীলার আব্বু আম্মুকে দেখে সালাম করলো আর বলতে লাগলো, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বলে সাগর বসে পড়লো সবার পাশে। রাত 10টা অবধি আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। সাগর বিছানায় শুয়ে আছে। এদিকে নীলা দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের কাছে আসতেই সাগর নীলাকে জড়িয়ে ধরলো। আর সাগর এখন ছাড়ো, পরে আদর করতে দিব। কেন বেবি, এখন আদর করলে কি সমস্যা? এখন আদর করলে কোনো সমস্যা হবে না। রাত 12টার সময় আদর করতে দেবো, যাতে তুমি সারা রাত আদর করতে পারো। এই বলে নীলা আয়নার সামনে বসে চুলগুলো আঁচড়াতে লাগলো। এদিকে সাগর এক নজরে তাকিয়ে আছে নীলার দিকে। সাগরের এমন চাহনি দেখে নীলা মুস্কি হেসে বলল, কি ব্যাপার সাগর, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি কেউ নিয়ে যেতেছে নাকি যে এরকম ভাবে তাকিয়ে থাকতে হবে? নিয়ে তো যাইতেছে না, কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকলে আমার টুনটুনি দাঁড়িয়ে যায়। বারবার এই দেখো দাঁড়িয়ে আছে। বেয়াদব ছেলে, এসব বলো কেন? পাশের রুমে কিন্তু মাইশা আছে, সে শুনতে পাবে। শুনলে শুনবে, তাতে কি হয়েছে? আমাদের তো আর কিছু বলতে পারবে না। দুইজন কথা বলতেছে। এমন সময় দরজায় কড়া নাড়ালো মাইশা। সাগর গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মাইশা 2 হাতে 2টা দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। দুধের গ্লাস দেখে বলতে লাগলো, কি রে, এত রাতে দুধের গ্লাস নিয়ে এসেছিস? আম্মু 1 ঘন্টা আগে এসেছে। ওই তো ভাবি বসে বসে টিভি দেখতেছে। আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য, বলেছে দিয়ে যেতাম, এর জন্য তো নিয়ে আসলাম। আর ভাবি এরকম ভাবে সাজগোজ করবে না, এরকম ভাবে সাজগোজ করলে তো সাগর হার্ট অ্যাটাক করবে। তোমার ভাইয়াকে হার্ট অ্যাটাক করানোর জন্যই তো এরকম ভাবে সাজগোজ করতেছি।
ভেতরে এসে বসো, কিছুক্ষণ গল্প করি তোমার সাথে। না ভাবি, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার কলেজে যেতে হবে, আজকে গল্প করতে পারবো না। এই বলে মাইশা চলে গেল তার রুমে। এদিকে সাগর 2টা দুধের গ্লাস টেবিলের উপরে রেখে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা খাবো। খাইতে বারণ করেছি, কে খাও। তোমার জামাটা খুলো, তাহলে তো খেতে পারবো। এইভাবে ঢেকে রাখলে খাবো কি করে? নীলা সাগর এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, যেটা টেবিলে রাখা আছে ওইটা খাও, আমারটা রাত 12টার পর খাইতে পারবে। সাগর টেবিলের উপরে রাখা দুধটা খেয়ে নিল। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। সাগর আস্তে আস্তে করে নীলার বুকের উপরে উঠে নীলার ঠোঁটছোড়া তার দখলে করে নিল। এদিকে নীলা সাগরের ঠোঁটছোড়া পাগলের মতো চুষতেছে আর কামড় দিতেছে। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর সাগর বলতে লাগলো, তোমার জামাটা অনেক ভেজাল করতেছে, খুলে ফেলো। তুমি খুলে দাও। সাগর নীলার জামা আর ব্রাটা খুলে দিল। নীলার বুকে, ঘাড়ে, গলায় এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর নীলা বলতে লাগলো, সাগর এখন আদর করো, তবে আস্তে আস্তে করবে, কিন্তু তুমি আমাকে অনেক ব্যথা দাও, ওই দিন অনেক ব্যথা দিয়েছো। ব্যথা না দিলে আদর করে মজা পাওয়া যায় না বেবি, এটার জন্যই তো ব্যথা দেই। এই বলে সাগর আদর করতে লাগলো নীলাকে। এদিকে নীলা মাঝে মধ্যেই ব্যথায় আহ উফ করতেছে। দুইজন আদর করতে থাকুক, এখন না হয় আমরা তাদেরকে না বিরক্ত করি। আমরা গোসল করে এরপর ঘুমাতে যাই। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।